সোলাপুর রেলওয়ে স্টেশনে সেদিন 15 বছর বয়সী, পরনে মোটামুটি ভালো পোশাক পরে থাকা মধুশ্রীকে ভিক্ষা চাইতে দেখে সকলেই অবাক হচ্ছিল। এই যা এখান থেকে, আমি পয়সা টয়সা কিছুই দিতে পারবো না। আমি বিরক্ত করিস না তো, কে জানে কোথা থেকে এরা আসে। যা বাজার, নিজেরাই কি খাবো বুঝে পাচ্ছি না, আর তার উপরে আবার ভিক্ষা চাইছে। হ্যাঁ ঠিকই বলেছো, এ তো দেখছি স্ট্যান্ডার্ড ভিখারি। বলে কিনা 10 টাকা দিন, আমি 2 টাকা দিতে আমাকে 2 টাকাটা ফিরিয়ে দিল। কেন রে, কিছু কাজ টাজ করতে পারিস না? উপরওয়ালা তো হাত পা সবই দিয়েছে, তা খেটে খেতে পারিস না? সুস্থ শরীর নিয়ে ভিক্ষা করছিস কেন? সে অনেক ঘটনা কাকিমা, দয়া করে আমাকে 10 টাকা দিন না, না হলে আমার বোনটা শুকিয়ে থাকবে। সবাই মধুশ্রীকে বাজে বাজে কথা শোনালেও তাকে কেউ একটা টাকা দিয়েও সাহায্য করছিল না। এমনই সবার কাছ থেকে টাকা চাইতে চাইতে সে নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। আসলে মধুশ্রীর বরাবরই এরকম অবস্থা ছিল না। তারা এর আগে হলদিয়া নামক শহরে থাকত। মধুশ্রীর মা মারা যাওয়ার পর তার বাবা শিবরাম বাবু তাকে এবং তার 5 বছরের ছোট বোনকে নিয়ে সেখান থেকে এই শহরে চলে এসেছিল। মা, তুই তোর বোনকে নিয়ে এখানে বস, আমি এখনই আসছি। তোদের জন্য কিছু একটা খাবার নিয়ে আসি। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি আসবে, আমার এখানে খুব ভয় করছে। মধুশ্রীর যেই ভয়টি হচ্ছিল সেদিন সেটিই ঘটেছিল। তার বাবা শিবরাম বাবু সেদিন গিয়েছিল ঠিকই, কিন্তু সে আর ফিরে আসেনি। অল্প বয়সী মধুশ্রী নতুন জায়গায় কোথায় থাকবে, কি খাবে, তার 5 বছরের ছোট্ট বোনটিকে কি খাওয়াবে, কিছুই সে বুঝতে পারছিল না। কাকু কাকু, আমার বাবাকে দেখেছো? আমি সকাল থেকে আমার বাবাকে খুঁজে পাচ্ছি না জানো। আমরা এবার কি করব? আমরা কোথায় থাকবো? আরে আরে, আমার সামনে এরকম কাঁদছো কেন? আমি তোমার বাবাকে কিভাবে দেখবো? আমি তো এখনই এলাম। এমনিতেও আমার হাতে সময় খুবই কম, ট্রেন ধরতে হবে। যাও এখান থেকে। এভাবেই সকলকে ধরে ধরে জিজ্ঞাসা করলেও ব্যস্ত রেলওয়ে স্টেশনে কেউই তাকে সাহায্য করতে চাইছিল না। এভাবেই সেই দিনটি কেটে যায়। সেদিনের পর থেকেই সে ওই রেলওয়ে স্টেশনে ভিক্ষা করত এবং নিজের ও তার ছোট বোনের পেট চালাতো। কিন্তু এভাবেই প্রতিদিন বিভিন্ন মানুষের বিভিন্ন কথাবার্তা তাকে চিন্তিত করে তুলছিল। হ্যাঁ, ওরা তো ঠিকই বলেছে, আমি আর এভাবে ভিক্ষা চেয়েছি কতদিন চালাবো? আমাকে কিছু একটা কাজ করতে হবে, না হলে আমার ছোট বোনকে আমি বাঁচাতে পারবো না। এই ভেবে সে সেদিন স্টেশনের পাশে একটি বাজারে যায়। সেখানে সমস্ত দোকানে সে কাজের জন্য বলতে থাকে, কিন্তু কেউই তাকে কাজ দিচ্ছিল না। এভাবেই ঘুরতে ঘুরতে সে কার্তিক নামে একটি মাছওয়ালার দোকানে যায়। কাকু কাকু, আপনি আমাকে একটি কাজ দিন না, আমি কাজ করতে চাই, আমি খুবই অসহায় কাকু। কার্তিকের মতোই বাজারে আরো মাছওয়ালা মাছ বিক্রি করছিল। তারা মধুশ্রীকে কার্তিকের কাছে যেতে দেখে বলে, এই যে মামনি, ওর সব মাছ পচা, আমাদের কাছ থেকে মাছ নিয়ে যাও, আমাদের কাছে টাটকা ফ্রেশ মাছ আছে। হ্যাঁ, শুনছো তো লোকগুলো কি বলছে? আমার মাছ পচা, আমি আমার ব্যবসা নিজেই চালাতে পারছি না, মাছ রোজের পচে যাচ্ছে, আর তোমাকে আমি কি কাজে নেব বলো তো? আপনি আমাকে একটা সুযোগ দিন কাকু, আজকে আমাকে এই পচা মাছগুলো বিক্রি করতে দিন, আমি এগুলো সবই বিক্রি করে দিতে পারবো। কি ফাজলামি শুরু করেছো? পচা মাছ তুমি কিভাবে বিক্রি করবে শুনি? যেখানে আমরা এত পুরানো ব্যবসায়ী, লোককে কম দামে মাছ খাওয়াতে চাইলেও খেতে চাই না। এই যে কালুদা, কম দামে কাতলা মাছগুলো নিয়ে যাবেন নাকি? দেখলে তো কিভাবে মুখ ঘুরিয়ে চলে গেল। মধুশ্রীর অনেক অনুরোধ করার পর এবং পচা মাছের কোনো উপায় না পেয়ে কার্তিক শেষে পচা মাছের ঝুড়িটি মধুশ্রীকে দিয়ে দেয়। মধুশ্রী সেটিকে নিয়ে স্টেশনে চলে আসে। এই মাছ 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 নিয়ে যান, মাছ, এই দেখুন চমৎকার নড়তে থাকা মাছ। দাদারা দিদিরা, আমার এই কাতলাগুলোকে দেখুন, আপনাদের দিকেই তাকিয়ে আছে। কি, স্টেশনে মাছও পাওয়া যাচ্ছে? যাক, বেশ ভালো। আর তাহলে বাড়ি ফিরে বাজারে যেতে হবে না, স্টেশনে বাজার কমপ্লিট হয়ে যাবে।
মধুশ্রীর হাস্যকর ভঙ্গিমা এবং চালাকি সকলেরই দৃষ্টি আকর্ষণ করছিল। মুহূর্তের মধ্যেই তার সমস্ত মাছ বিক্রি হয়ে যায়। কার্তিক দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলি দেখছিল। বাহ, মেয়েটা তো সত্যিই কাজের। কি অসাধারণ প্রতিভা! ওর প্রতিভা দেখে আমিও তো অবাক হয়ে যাচ্ছি। কার্তিক একটি বড় মাছ ব্যবসায়ী ছিল। তার এই বাজারের মতোই আরো অনেক বাজারেই মাছের দোকান ছিল। তাই সেদিনের পর থেকে তার পচে যাওয়া সমস্ত মাছ সে মধুশ্রীকে দিয়ে দিত। মধুশ্রী চালাকি করে বিভিন্ন স্টেশনে স্টেশনে গিয়ে সেগুলো বিক্রি করত এবং তার বিনিময়ে কার্তিক তাকে থাকার ঘর এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। সে মাছ বিক্রি করত ঠিকই, কিন্তু সেগুলো পচা মাছ হতো বলে কিছুক্ষণের মধ্যেই সে সেখান থেকে ভ্যানিশ হয়ে যেত। এমনই একদিন, এই মেয়ে, এই তুই সেই মাছওয়ালা না যার কাছ থেকে আমি পরশুদিনই গোটা 2 কেজি ওজনের কাতলা মাছ নিয়ে গিয়েছিলাম? আরে যা, এবার একে কি বলি? পচা মাছের কারণে হয়তো বউয়ের হাতে মার খেয়েছে। এই মেয়ে, আমি তোমায় কিছু বলছি আর তুমি কোনো উত্তর না দিয়ে মনে মনে হাসছো। তাহলে তুমি জেনে বুঝেই পচা মাছটি দিয়েছিলে নাকি? আরে কাকু, কি যে বলেন না, আমি এই মাছটির কথা শুনে হাসছিলাম। এ বলছে একটা মাছ পচা হয়েছে তাতে কি, আমরা তো ঠিক আছি। ওসব ছাড়ুন কাকু, আজকের মাছটি নিয়ে যান। একেবারে জ্যান্ত মাছ, দেখবেন আপনার সঙ্গে কথা বলবে। মধুশ্রী এভাবেই ভুলিয়ে ভুলিয়ে লোকটিকে সেদিন আবারও পচা মাছ বিক্রি করে দেয়। লোকটি ওই মাছটিকে নিয়ে বড়ই আনন্দের সঙ্গে বাড়িতে চলে যায়। আরে সঙ্গীতা, দেখো দেখো বাড়িতে কি এনেছি। পুরো আস্ত একটা কথা বলা রুই মাছ গো, কথা বলা। এবার তুমি আমায় বোকা বলতেই পারবে না। সকাল সকাল কি আলফাল বকছো? নেশা টেশা করেছো নাকি? মাছ আবার কথা বলতে যাবে কেন? আগের বারে তো এনে এরকমই বলেছিলে। এবার এটা কেটে দেখলেই বোঝা যাবে মাছ কথা বলবে নাকি গান করবে। সঙ্গীতা দেবী মাছটিকে কাটার পর দেখে যে সেটিও পচা মাছ। হে ঈশ্বর, এই লোকটাকে নিয়ে কোথায় যাই? বাজার থেকে কিছু কিনে আনলেই সেটা পচা অথবা খারাপ হবে। না, আর সহ্য করে যাচ্ছে না। এই বলে সঙ্গীতা তার স্বামী গোপালের সঙ্গে খুবই ঝগড়া করতে থাকে। তাদের এতটাই ঝগড়া হচ্ছিল যে আশেপাশের লোকজন সেখানে এসে উপস্থিত হয়। তখন তাদের মধ্যে কেউ একজন বলে ওঠে, দিদি, আপনারা কি ওই স্টেশনের মেয়েটির কাছ থেকে মাছ কিনে এনেছেন? হ্যাঁ, কিনেছি, তাতে কি হয়েছে? তুমি আর ঝগড়া বাড়াতে এসো না তো। আরে না না দাদা, রেগে যাচ্ছ কেন? কয়েকদিন আগে আমিও ওই মেয়েটির কথাই বিশ্বাস করে ওর কাছ থেকে মাছ কিনে এনেছিলাম, কিন্তু বাড়ি এসে দেখি সেটা পচা মাছ। আর শুধু আমারই না, আমাদের আশেপাশের বাড়িতেও এরকম একই ঘটনা ঘটেছে। ও, তার মানে ওই মেয়েটি পচা মাছ বিক্রি করে লোককে ঠকাচ্ছে, তাই তো? এই, তোমরা সবাই চলো আমার সঙ্গে। আজ আমরা সবাই মিলে ওর পচা মাছ বিক্রি করে ছাড়াচ্ছি। এভাবেই তারা সকলে যুক্তি করে পচা মাছ বিক্রেতা মধুশ্রীকে স্টেশনে স্টেশনে খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর তারা সোলাপুর রেলওয়ে স্টেশনে তাকে খুঁজে পায়। কিরে শয়তান, দুষ্টু মেয়ে, দেখে তো বাচ্চা মনে হচ্ছে, তাই অল্প বয়স থেকে লোককে ঠকানো শুরু করে দিয়েছিস বল? না, ওকে বুঝিয়ে লাভ নেই, ওকে মারো। আমি ওর কাছ থেকে মাছ কিনে ঠকেছি। ওই ইচ্ছা করেই পচা মাছ বিক্রি করে। গরিবের মেয়ে ভেবে মায়াই তোর কাছ থেকে লোকে মাছ কেনে, আর তুই কিনা। হ্যাঁ, এদের মারাই উচিত। এদের জন্যই সমস্ত গরিব অসহায়দের নাম খারাপ হয়। এভাবেই সকলে তার উপরে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। তাকে মারধর করতে দেখে রেলওয়ে স্টেশনের পুলিশ সেখানে এসে উপস্থিত হয়। পুলিশগুলি সকলকে এক জায়গায় দাঁড় করিয়ে মধুশ্রীকে জিজ্ঞাসা করে, এই মেয়ে, সত্যি কথা বলো, এরা যা বলছে সেগুলো সত্যি? হ্যাঁ স্যার, ওরা সব সত্যিই বলছে। আমি পচা মাছ বিক্রি করি আর আমার বোনের পেট চালানোর চেষ্টা করি। আর এটা না করলে কি বা করবো বলুন? আমি শুধু আজকেই নয়, 3 মাস আগে থেকেই এটা করছি। 3 মাস আগে আমার বাবা এখানেই আমাদের ছেড়ে কোথায় হারিয়ে গেছে। তোমার বাবা নিখোঁজ আর তুমি কাউকে জানানোর প্রয়োজন মনে করোনি? হ্যাঁ বলেছি, সেদিন সকলকেই বলেছি, কিন্তু কারোরই আমাকে সাহায্য করার মতো সময় ছিল না। না খেতে পেয়ে আমরা তো মারাই যেতাম। ভিক্ষা করতে চাইলাম, কিন্তু লোকে ভিক্ষাও দিল না। শেষে কাজ করে খেতে পারিস না বলে তাড়িয়ে দিত।
তাই কাজের খোঁজে গেলাম, কিন্তু সেখানে এই লোক ঠকানো কাজটাই জুটলো। এতে করে আমাদের দুবেলা ভালোভাবে পেট চলে যায়। এবার বলুন, আমি ঠিক করেছি না ভুল করেছি? সেদিন মধুশ্রী একাই কাঁদেনি, তার সঙ্গে সঙ্গে ওখানে উপস্থিত সকলেই তার দুঃখে কেঁদে উঠেছিল। সকলেই তাকে সহানুভূতি দিচ্ছিল। কিছুক্ষণ পর পুলিশ তাকে জানায় যে 3 মাস আগে তারা হেঁটে হেঁটে রেলওয়ে ট্র্যাক পার করার জন্য কয়েকজনকে জেলে বন্দি করে। এরই মধ্যে মধুশ্রী তার বাবার ফটো দেখালে তার বাবা তাদের হেফাজতে আছে বলেই তারা জানায়। পরের দিনে পুলিশ মধুশ্রীর বাবা শিবরাম বাবুকে জেল থেকে ছেড়ে দেয়। তারা তার বাবাকে কাছে পেয়ে খুবই খুশি হয় এবং আবারও নতুনভাবে তারা জীবনযাপন শুরু করে দেয়। বল্লভপুর নামক গ্রামে রায় তার স্বামী নিখিলের সাথে বাস করে। ছোটবেলা থেকেই রায় ফ্রক পরতে ভীষণ পছন্দ করে। সে যে কোনো অনুষ্ঠানে ফ্রক তো পরে যেতই, এমনকি সে বাড়িতেও ফ্রক পরেই থাকতো। ফ্রক ছাড়া অন্য কোনো জামা তার ছিল না। সে শুধুমাত্র নানান রকম স্টাইলিশ ফ্রক কিনতো। একদিন রাই, রাতের পার্টিতে আমি ভাবছি এই শার্টটা পরে যাব। এটা ভালো লাগছে তো, দেখো। না, এটা পরবে কেন? রেড কালারের একটা শার্ট আছে না তোমার, ওটা পরে চলো। আমিও এই যে আমার এই লাল ফ্রকটা পরে যাব। তুমি আবার এই লাল ফ্রকটাই পরবে? তুমি তো বেশিরভাগ সময় এই ফ্রকটা পরো, কেন বলো তো? এত ভালো লাগে এটা তোমার? আরো কত ফ্রক আছে তোমার, সেগুলোর মধ্যে থেকেও তো পরতে পারো। না নিখিল, এটা আমার কাছে অনেক স্পেশাল। হ্যাঁ, আমার কাছে আরো হাজার হাজার ফ্রক আছে ঠিকই, কিন্তু এটা আমার সবচেয়ে প্রিয় ফ্রক। এটা আমার কাছে কোনোদিনও পুরানো হবে না। সারা জীবন আমি এটা পরতে চাই। কেন বলো তো? আমি তো সেটাই জানতে চাইছি। এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল, জানো তো? বাবা মারা যাওয়ার ঠিক আগের দিন বাবা এই ফ্রকটা আমার জন্য নিয়ে এসেছিল। এটার দাম নিয়েছিল 15,000 টাকা। বাবা নিজের ল্যাপটপ বিক্রি করে এটা কিনে দিয়েছিল। এটাই আমার বাবার শেষ স্মৃতি। এবার বুঝলাম, কেঁদো না রাই। ঠিক আছে, তুমি এটাই পরে চলো, কোনো অসুবিধা নেই। তুমি যাও, মেকআপ করা শুরু করে দাও। মেকআপ করতেই তো তোমার 5 ঘন্টা লাগে আবার। রাই মেকআপ করতে চলে যায়। নিখিল আলমারি থেকে তার লাল রঙের শার্টটা বের করে আয়রন করে। ব্যাস, হয়ে গেল। রাই তো ফ্রকটাই রেখে চলে গেল। ওর জামাটাও আয়রন করে দিই আমি, ও অনেক খুশি হয়ে যাবে। এই বলে নিখিল ফ্রকটা আয়রন করতে যায়। ফ্রকটা সিনথেটিক কাপড়ের হওয়ায় সেটা সাথে সাথে পুড়ে যায়। নিখিল খুবই ভয় পেয়ে যায়। সর্বনাশ, এ আমি কি করে ফেললাম? রাই এবার আমাকে শিওর মেরে ফেলবে। এবার কি হবে? ও মাই গড, আমাকে বাঁচাও তুমি, আজ আমার রেহাই নেই। আইডিয়া। নিখিল তাড়াতাড়ি করে একটা শপিং মলে যায়। নিখিল সেখানে গিয়ে সেম দেখতে ফ্রক অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সে ওরকম ফ্রক একটাও পায় না। হাতে সময় খুব কম থাকায় সে অন্য একটা খুব সুন্দর দেখতে দামি ফ্রক কিনে নিয়ে আসে। তুমি আবার শুধু শুধু এটা কিনতে গেলে কেন? ও বাবা, এটার তো অনেক দাম গো। কি ব্যাপার বলো তো, আজ মেঘ না চাইতেই জল। আরে না গো, আমি আসলে তোমার একটা জুতা কিনতে গিয়েছিলাম, আর এই ফ্রকটা আমার খুব পছন্দ হলো বলে নিয়ে এলাম। আজকের দিনটা এটা পরে চলো প্লিজ ডার্লিং, না করবে না, অনেক শখ করে কিনে এনেছি। আচ্ছা আচ্ছা, আমি এটাই পরে যাব তাহলে। এটা খুব সুন্দর ঠিকই, কিন্তু আমার লাল ফ্রকের থেকে বেশি সুন্দর নয়। ওকে চলো, তুমিও রেডি হয়ে নাও। সেদিনের জন্য নিখিল কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। নিখিল খুব ভয়ে ভয়ে থাকতো, কারণ সে জানে যে কোনোদিন আবার নেমন্তন্ন আসলেই রায় তার পছন্দের ফ্রকটির খোঁজ করবে। সে মাঝে মধ্যেই অফিস ছুটির পর বড় বড় শপিং মলে যেত ওই সেম ফ্রক খোঁজার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত ওই রকম সেম ফ্রক সে কোথাও পায় না। একদিন, নিখিল, এটা তুমি কি করেছো? তুমি আমার বাবার শেষ স্মৃতিটা পুড়িয়ে ফেলেছো। তোমার সাহস কি করে হলো? কি ভেবেছিলে তুমি আমি কোনোদিনও জানতে পারবো না? আজকে আমি তোমাকে ছাড়বো না।
আমার ফ্রকটা যেমন করে তুমি পুড়িয়ে ফেলেছো, আমিও তোমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। হ্যাঁ। না না রাই, আমার কথা শোনো একবার, আমার কথাটা শোনো না। রায় নিখিলের কোনো কথাই শোনে না। সে নিখিলের গায়ে আগুন ধরিয়ে দেয়। আ আ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হঠাৎ করে নিখিলের ঘুম ভেঙে যায়। উফ, থ্যাংক গড যে এটা স্বপ্ন ছিল। আমি তো এটা পুরো সত্যিই ভেবেছিলাম। রায় জানতে পারলে আমার সাথে এটাই হবে নিশ্চয়ই। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বেশ কয়েকদিন নিখিল এভাবেই ভয়ে ভয়ে কাটিয়ে দেয়। একদিন সে অফিসে গিয়ে দেখে যে তার কলিগ রুম্পা একই রকম ফ্রক পরে আছে। নিখিল অবাক হয়ে যায়। সেম ফ্রক রুম্পা কোথায় পেল? আমাকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু আমার তো রুম্পাকে পছন্দ নয়। বিরক্ত লাগে জাস্ট। কথা বলতে গেলেই তো এমন ঢং করা শুরু করবে। যাই হোক, ফ্রকটার জন্য এতটুকু তো করতেই হবে। নিখিল রুম্পার কাছে যায়। হ্যালো রুম্পা, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ও রিয়েলি? থ্যাংক ইউ ডিয়ার। আজকে সূর্য কোন দিক থেকে উঠলো? আমার ডার্লিং আমার সাথে কথা বলতে এসেছে। আই এম সো হ্যাপি। বসো না নিখিল, একটু গল্প করি। না না, আমার অনেক কাজ আছে। আসলে আমি একটা তোমার কাছে দরকারি কথা বলতে এসেছি। ও মাই গড, আমি ভাবিনি যে তোমার কোনোদিনও আমাকে প্রয়োজন পড়বে। বলো না ডার্লিং, কি চাই তোমার? আসলে আসলে তোমার এই ফ্রকটা চাই আমার। মানে এই সেম ফ্রক কিনতে চাই আমি। এটা তুমি কোথা থেকে কিনেছো? আসলে আমি একটা ভুল করে ফেলেছি। নিখিল ভুলবশত তার ফ্রক পুড়িয়ে ফেলার কথাটা রুম্পাকে বলে। তুমি কোনো চাপ নিও না ডার্লিং, আমি তোমাকে এমন ফ্রক খুঁজে দেব। তোমাকে টেনশনে দেখতে আমার একটুও ভালো লাগে না। অফিস ছুটির পর আমার সাথে চলো তাহলে। অফিস ছুটির পর রুম্পা নিখিলকে একটা অনেক দূরে শপিং মলে নিয়ে যায়। ওই শপিং মলে রায় আগে থেকেই ছিল। রায় তাদের দুজনকে একসাথে দেখে অবাক হয়ে যায়। আমাকে বলল যে বসের সাথে দরকারি মিটিং আছে। মিটিংটা তাহলে শপিং মলে হচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। না, এখন না, এরা আর কি কি করে দেখতে হবে। রায় তাদের দুজনকে ফলো করতে শুরু করে। নিখিল ডার্লিং, আমার খুব খিদে পাচ্ছে, চলো না আমরা আগে কিছু খাই। খেয়ে নিয়ে ফ্রকটা খুঁজবো, কেমন? আসলে আমি কোনোদিনও ভাবিনি যে তোমার সাথে ঘোরার সৌভাগ্য পাবো। চলো না নিখিল, কি হলো? ওহ, অসহ্যকর। জানি না আর কতক্ষণ একে সহ্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো না, আগে খেয়ে নেওয়া যাক। তবে আমারও খিদে পাচ্ছে খুব। নিখিল ও রুম্পা খেতে যায়। রায় দূর থেকে ভালো করে সবকিছু শুনতে না পেলেও সবটাই সে লক্ষ্য করছিল। খাওয়া দাওয়া করার পর রুম্পা বলে যে, নিখিল, আমার এখনই মনে পড়লো যে ওই ফ্রকটা তো এখানে পাওয়াই যায় না। ওটা আমার ড্যাডি আমাকে আমেরিকা থেকে কিনে এনে দিয়েছিল। কি, আমেরিকা থেকে? সরি রুম্পা, আমাকে তো আগে বলতে পারতে তুমি, তাহলে আমি আসতাম না। সরি ডার্লিং, তুমি রাগ করো না। আমার বাড়িতে আর একটা সেম ফ্রক আছে। তুমি চলো আমার সাথে আমার বাড়িতে, আমি তোমাকে ফ্রকটা দিয়ে দেব। চলো না নিখিল। এই মেয়েটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে মনে হয়। না, এর ফাঁদে পা দিলে হবে না। খুব চালাক মেয়ে। রায় জানতে পারলে কষ্ট পাবে। তোমার বাড়িতে এমন ফ্রক আছে? তাহলে এক কাজ করো না রুম্পা, তুমি ফ্রকটা কালকে অফিসে নিয়ে এসো। আজকে তো অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে আমাকে। বেশি দেরি করলে আমার বউ চিন্তা করবে না হলে। এই বলে নিখিল সেখান থেকে বাড়ি ফিরে যায়। কোথায় গিয়েছিলে রায়? আমি কখন বাড়ি এসেছি, দেখছি তুমি বাড়িতে নেই, ফোনও ধরছো না। আমি ডায়মন্ড প্লাজা শপিং মলে তোমার আর তোমার বসের মিটিং দেখছিলাম। ছি নিখিল, ছি, তুমি আমার সাথে এমন করবে আমি জীবনে ভাবিনি। আমি আর এক মুহূর্ত তোমার সাথে থাকতে পারবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। থাকো তুমি ওই ডাইনির সাথে, ও সরি, তোমার ডার্লিং এর সাথে। রাই, একবার আমার কথাটা শোনো। তুমি ভুল ভাবছো, প্লিজ একবার শোনো। তুমি যা ভাবছো সেসব কিছুই না। আমি এসব তোমার জন্য করেছি। হ্যাঁ বলো না, অনেক তো মিথ্যা গল্প শুনেছি। যেতে যেতে আরো কিছু মিথ্যা গল্প শুনে যায়। নিখিল রায়কে সব ঘটনা খুলে বলে। আমি এটা তোমাকে বলিনি, কারণ তুমি কষ্ট পাবে বলে।
তোমার বাবার দেওয়া শেষ স্মৃতি আমি ভুলে পুড়িয়ে ফেলেছি। এটা তুমি জানলে কি যে হতো, এসব ভেবেই আমি। কি, আমার ফ্রকটা তুমি পুড়িয়ে ফেলেছো? আমার ফ্রক কোথায়? সেই ফ্রকটা দাও, প্লিজ দাও আমাকে। এই যে পুড়ে গেছে অনেকটা, এটা আর পরা যাবে না রাই। না পড়া যাক, তবু এটা আমি সারা জীবন আমার কাছে রেখে দেব। বাবা, তোমার দেওয়া ফ্রক আমি কোনোদিনও নিজের কাছ থেকে আলাদা করব না। আর তুমি আমাকে সত্যিটা বলেই তো দেখতে পারতে। ওই ডাইনির সাথে তোমাকে দেখে আমি কি না কি ভেবেছিলাম। সরি নিখিল। তুমিও আমাকে ক্ষমা করে দাও রাই, আমার আগেই তোমাকে সত্যি কথাটা বলে দেওয়া উচিত ছিল। আমি আর কোনোদিনও তোমার কোনো ফ্রকে হাত দেব না বাবা, এই আমি কান ধরলাম। রায় তার বাবার দেওয়া ফ্রকটি পুড়ে যাওয়া সত্ত্বেও সেটা আলমারিতে তুলে রাখে। ফ্রকটি সত্যি তার কাছে অনেক দামি ছিল। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।